সবার কাছে অনুরোধ রইল, গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর গল্প শুনে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকে যে গল্পটা নিয়ে এসেছি সেই গল্পের নাম হলো প্রেগন্যান্সি জার্নি। এটা গল্প হতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে বাস্তব ঘটনা। চলুন তাহলে গল্পে চলে যাচ্ছে। আমি যখন 6 মাসে প্রেগনেন্ট ছিলাম, আমার ননদের 11 বছরের ছেলে হঠাৎ একদিন পেটে ঘুষি মেরে বেরিয়ে যেতেই আমি বিছানায় পড়ে গেলাম। পলাশ রুমে এসে আমাকে এই অবস্থায় দেখে খুব চিল্লাচিল্লি করেছিল। আমাকে নিয়ে দ্রুত ডাক্তারের কাছে ছুটল। সেদিনও সবাই মুখ বেঁকিয়ে বলছিল, এত কি, আমাদের কি বাচ্চা হয়নি? সেদিনের পর থেকে সবাই যেন কেমন পর হয়ে গেল। আমি লুকিয়ে কান্না করতাম এসব শুনে। মা বাবার আদরের মেয়ে আমি। বিয়ে যখন হলো তখন মাত্র অনার্সে 2য় বর্ষের ছাত্রী। সংসার কি বুঝার আগেই বিয়ের 2 মাসেই প্রেগনেন্ট হয়ে গেলাম। আমার শরীরের হিমোগ্লোবিন প্রথম থেকেই কম ছিল, তাই আমাকে খুব বেশি প্রোটিনযুক্ত খাবার আর বেড রেস্ট দিল ডাক্তার। পলাশকে প্রথম থেকেই ঢাল হিসেবে পেয়েছি আমি। আমি জানি না সবার কি হয় প্রেগনেন্সির টাইমে, কিন্তু আমার কিছুতেই ভালো লাগতো না কিছু। সারাক্ষণই ভয়ে ভয়ে থাকতাম, এই বুঝি কেউ কিছু বলে দিল। নিজে আর বাচ্চার চেয়ে ভয়ে থাকতাম, এই বুঝি বলল আমার কারণে বাচ্চার ক্ষতি হবে। কোনো নতুন হবু মায়ের কাছে ব্যাপারটা যে কি ডমিনেটিং তা কেউ একবারও চিন্তা করে? হঠাৎ করে মাছকে পানি থেকে তুলে একটা বোতলে রাখলে যেমন সে হাঁপিয়ে উঠবে, আমি যেন এত নিয়ম বাধা নিয়মে সবকিছুতে সেরকম নিঃশ্বাস নিতে পারছিলাম না। মা হওয়া ব্যাপারটা সৌভাগ্যের হয়েও আমার কাছে সবটা আস্ত মোটা কালো শেকল মনে হচ্ছিল। আমিও যেন ডুবে যাচ্ছিলাম সে চোরা বালিতে। লাল শাড়ি পরতে পারবো না, নজর লাগবে, প্রাইভেটে যেতে পারবো না, কোনো অনুষ্ঠানে যেতে পারবো না, সারা রাত না ঘুমালেও দিনের বেলা শোয়া যাবে না, এই পাশ হয়ে ঘুমানো যাবে না, এটা খাবে না, ওটা খাবে না, এইটা দেখবে না। আমি আর পারছিলাম না। কই ডাক্তাররা তো কোনো কিছুতে বাধা দেয়নি, এমন বললে উত্তর আসতো, ডাক্তাররা অমন বলে, কিছু একটা হলে তো ওদেরই লাভ। এইসবের ভয়ে আমি নিজেই মানতে শুরু করলাম সব। সজ্ঞানে একটু একটু বড় হওয়া ছোট প্রাণটার সাথে গান্ডে পিণ্ডে গিলছিলাম এইসব নিয়ম। পলাশ খুব সাহায্য করত, নিজের কাপড় চোপড় নিজেই কেচে নিত, কারণ ও আগে থেকেই করতো এসব। পারলে আমার কাপড়ও ধুয়ে দিত, আমার যে নিচু হওয়া মানা। ওর মা গলা চড়িয়ে বলতো, এই জন্যই কি ছেলের বউ এনেছে আমি? আমি পর্দার কাছে দাঁড়িয়ে শুনতাম সব। প্রেগনেন্সির টাইমে মুড সুইংয়ের ব্যাপারটা আমাদের সাধারণ ঘরের মানুষদের এত গুরুত্ব সহকারে জানার তো প্রয়োজন নেই কারো। তাই হঠাৎ আমার রেগে যাওয়া কিংবা বারান্দায় বসে এক মনে কান্না করাটাকে অতি যত্নের আধিক্যতা বলেই ধরে নিত ওরা। পলাশের কাকার মেয়ের বিয়ে ছিল সপ্তাহখানেক আগে থেকে। আমিও খুশি ছিলাম, যাক অনেকদিন পর সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, একটু সাজগোজ হবে। সকাল থেকে সবাই রেডি হচ্ছে। আমি যখন দেখাতে গেলাম এই শাড়িটা পরি, সবাই ভূত দেখার মতো চমকে উঠল সবাই। এমা তুমি কোথায় যাচ্ছ, ওখানে এত মানুষ? আমি আহত চোখে বললাম, তাতে কি,
ডাক্তারের কাছে যখন যাই তখন কি আর মানুষ দেখে না? আর দেখলেই বা কি, এটা তো খারাপ কিছু না, স্বাভাবিক ব্যাপার। না, কোনো লাভ হয়নি সেসব কথার, উল্টো আমাকে ভয় লাগলো। আমিও কুঁকড়ে গেলাম প্রথমবারের মতো। ওদের গাড়িতে যখন পলাশ তুলে দিয়ে বলল, তোমরা যাও, নীলা তো বাসায় একা, আর আছে একদিন ছুটির দিন, আমি ওর সাথেই থাকি। আমার মন খারাপে সামান্য ভালো লাগলো। কিন্তু তা হবে কেন? অন্য কারো কি বাচ্চা হয়নি? তারা তো কোনো ছুটির দিনে দায়িত্ব পালন না করে ঘরে বউ পাহারা দেয়নি। পলাশ না গেলে কেমন দেখায়, তাই ওকে নিয়ে যেতেই হলো। আমি বড় করে টিভি ছেড়ে দিয়ে বারান্দায় বসে এক মনে কেঁদেছি। আমি জানি না শুধু কি আমারই এমন হয় নাকি সবার হয়। সবার হয়ে থাকলে মেয়েরাই কেন ভুলে যায় তাদের সে সময়গুলো, মন খারাপগুলো? কেন বারবার অন্যকে ভয় দেখিয়ে বলে আমাদেরও তো বাচ্চা হয়েছে? কেন ওরা বুঝে না যে সবার শরীর তো এক না? পছন্দের জামাটা বারবার হাত বুলিয়ে আবার রেখে দিই। বেড়ে যাওয়া পেটে হাত বুলাতেই থেমে যাই। ভালো থাকার চেষ্টা করি, ইচ্ছে করে একটু আকাশের নিচে দাঁড়িয়ে দু চোখ ভরে শ্বাস নেই। সারা দুনিয়া থেকে আমাকে আলাদা করে একটা বক্সে ঢুকিয়ে রাখা হলো। কেউ নেই কথা বলার, কেউ নেই আমার মনের কথা শোনার। আমি শূন্য দৃষ্টিতে শুধু অপেক্ষা করি আমার সন্তানের। কেন যেন মনে হতে থাকে ও কি আমায় শেষ করতে আসছে, ও কি আমায় বেঁধে ফেলতে আসছে। সবাই বলে মা হওয়া এত সহজ না, কিন্তু মা হওয়া মানে কি নিজের সবটা শেষ করে দেওয়া? ও তো আমার অংশ মাত্র, ওকে আমার সাথে নিয়ে চলতে হবে। নিজেকে ওর মাঝে হারিয়ে ফেললে কি বেশি যত্ন হবে ওর? এই চিন্তাটা দিন দিন আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। সব পছন্দ কেন বাদ দিতে হবে আমায়? কেন পছন্দের লাল শাড়িটা আমি পরতে পারবো না? সারা রাত 10 মিনিট পর পর ওয়াশরুমে কাটিয়ে কেন আমি দিনের বেলা একটু ঘুমোতে পারবো না? হাঁটতে অসুবিধা, বসতে অসুবিধা, শুতে অসুবিধা, কোনো অসুখ হলেও ওষুধ খেতে মানা। এত কিছুর পর কেন আমাকে তাদের একটু সময় দিতে কষ্ট, বুঝতে সময় নেই তাদের? শুধু আমার বেলাই নয়, আমাদের দেশে এখনো শিক্ষিত মানুষরা কেন এসব আঁকড়ে ধরে আছে? হবু মায়ের যত্ন বলতে শুধু 3 বেলা খাওয়া তো না। কিছুদিন পর খেয়াল করলাম পলাশ আমায় দোষ দিতে শুরু করলো। আমার জন্য ওর বোন আসে না। আমি শুধু একবার বলেছিলাম, দিদির ছেলের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, ও হয়তো ভুল করেছে, কিন্তু তাতে আমার তো দোষ নেই। এইসবের মধ্যে আমি মাঝে মধ্যেই দুঃস্বপ্ন দেখা শুরু করি। কি যে সেসব অভিজ্ঞতা, তা নাই বললাম। এই মানুষগুলোই কি করে নিজের প্রেগনেন্সির টাইমটা ভুলে যায় যখন অন্যের ব্যাপার আসে? পাশে কেন দাঁড়ায় না? সবকিছু কাটিয়ে ওঠা আমার হয়নি, তাও শুরু করেছি নিজেকে ভালো রাখার চেষ্টা। তার মধ্যে এসে গেল আমার সন্তান। রেগুলার হাঁটাহাঁটি করার পরও বেবি উপরের দিকে ওঠার কারণে সিজার করতে হয়। এরপরও শুনতে হয়েছে, এর তো করতে হয়নি, ওর তো করতে হয়নি, এরকম শুয়ে বসে থাকলে তো এমন হবেই, সিজার তো করতেই হবে। আমার চুপ থাকাটা নাকি শান্তি বজায় রাখবে, তাই চুপ ছিলাম। কিন্তু এত কিছুর পরও মেয়েকে বুকে নিয়ে একটু নিঃশ্বাস ফেলতাম। সবাই বাচ্চাকে নিয়ে এত ব্যস্ত, আমার যত্ন বলতে সে 3 বেলা খাবারেই রয়ে গেল। আমি জানি এটা শুধু আমার নয়, আমাদের দেশের হাজারো মেয়ের প্রেগনেন্সির জার্নি।